আরাহাম বারবারই আসতে চাচ্ছিল যে বাংলাদেশের হয়ে খেলবো। বাংলাদেশের হয়ে এখনো সে খেলতে চায়। আমি যতটুকু তার বাবার সাথে কথা বলে এখনো সে বাংলাদেশে খেলতে চায়। আর একটা ছেলে আছে তাসিন। এও বিএফএফ এর ট্রায়ালে এসেছিল, বাংলাদেশের জার্সিতে বয়সভিত্তিক পর্যায়ে থেকে খেলতে চায়। ওই ছেলেটা কিন্তু সুইডেন অনূর্ধ্ব 15 সুইডেন বিশ্বকাপে খেলে। কাবরেরার মতো একজন কোচ যার জাতীয় দল হ্যান্ডেল করার ন্যূনতম এর আগে কোনো অভিজ্ঞতা নেই, তাকে দিয়েই জাতীয় দল হ্যান্ডেল করা। কি কথা হয়েছিল, কথাটা অনেক রকম হয়, যেটা ফুটবল মানে তার সংক্রান্ত আমি জিজ্ঞেস করছিলাম লাস্ট যেদিন কথা হলো, যেদিন মানে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 20 দলে ডাক পেলেন, ওই দিন অনেক কথার ফাঁকে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে যদি এখন ফুটবল ফেডারেশন থেকে যোগাযোগ করা হয় আপনারা সিদ্ধান্ত বদলাবেন কিনা, বা এইরকম যে আমার ব্যক্তি আবু সাদাত হয়তো সাংবাদিক হিসেবে যখন কাজ করি, কিন্তু দিন শেষে আবার একজন ফুটবল লাভার, ফুটবলকে ভালোবাসে, এই কারণেই হয়তো এত দূরে বসেও আসলে ফুটবল নিয়ে কথা বলি, কাজ করার চেষ্টা করি। তো ওই জায়গা থেকে মনে হচ্ছিল যে না, আরহামকে কোনোভাবেই হাতছাড়া হওয়া যাবে না, দরকার, এরকম প্লেয়ার বাংলাদেশ টিমে দরকার আছে। এই কারণে তাকে যখন জিজ্ঞেস করেছিলাম, উনি বলছিলেন দেখেন এখন আমাদের সামনে যে সুযোগটা এসছে, এই সুযোগ সবসময় আসবে না, বা ওর যদি সামর্থ্য দিয়ে ও আরো উপরের দিকে যেতে পারে তাহলে তখন কিন্তু ওর কল হয়ে যাবে আরহামের, যে যেহেতু ও এখন 17 বা 18 লেভেলে খেলছে, পরে যখন আর একটু বড় হবে, ওর সিদ্ধান্ত যখন ও নিজে নিতে চাইবে যে না আমার এটার জন্যই ভালো, আমি ওখানে না এখানে খেলবো, তখন কিন্তু ওর বাবাও ওর ডিসিশনের উপরে চাপিয়ে দিতে পারবে না, না তুমি অস্ট্রেলিয়ায় না তুমি বাংলাদেশে যাও। এই কারণে এখন যে দরজাটা খুলে যাচ্ছে সেটা কিন্তু আরহামের কল হয়ে যাচ্ছে। অথচ এই আরহামকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতাম, আরহাম বারবারই আসতে চাচ্ছিল যে বাংলাদেশের হয়ে খেলবো। বাংলাদেশের হয়ে এখনো সে খেলতে চায়। আমি যতটুকু তার বাবার সাথে কথা বলে এখনো সে বাংলাদেশে খেলতে চায়। কিন্তু ওই যে বললাম যে এখানে মূল্যায়ন আসলে আদৌ করা হবে কিনা সেটা নিয়েই তো একটা সংশয়ের জায়গা থাকে। কারণ আপনাকে আর একটা উদাহরণ দিই, আরহাম আর একটা ছেলে আছে তাসিন। এও বিএফএফ এর ট্রায়ালে এসেছিল, বাংলাদেশের জার্সিতে বয়সভিত্তিক পর্যায়ে থেকে খেলতে চায়। ওই ছেলেটা কিন্তু সুইডেন অনূর্ধ্ব 15 সুইডেন বিশ্বকাপে খেলে। এরকম মানে ফুটবলের পরাশক্তিতে একটা হচ্ছে সুইডেন, সেই রকম একটা দলের অনূর্ধ্ব 15 দলের সে ডাক পেয়েছে। তার মানে তাদের কোয়ালিটি আছে। অথচ আমাদের কোচরা যখন আমাদের এই প্লেয়ার গুলো সামনে আসে যে না তাদের শারীরিক সক্ষমতা নেই, এই নেই সেই নেই, নানান রকম অজুহাত দেখে ইয়ে করে দিচ্ছে। তো ভুল লোক কখনো আসলে, আমাকে যদি এখন কি বলা হয়, উদাহরণস্বরূপই যদি বলি যে আমাকে যদি একটা স্বর্ণকারের দোকানে বসে, মানে স্বর্ণের দোকানে বসে বলা হয় কোনটা ভালো সোনা কোনটা খারাপ সোনা, এটা আমি বুঝতে পারবো না যদি আমার ওই অভিজ্ঞতাটা না থাকে। তো যে লোকগুলো, কাবরেরার মতো একজন কোচ যার জাতীয় দল হ্যান্ডেল করার ন্যূনতম এর আগে কোনো অভিজ্ঞতা নেই, তাকে দিয়েই জাতীয় দল হ্যান্ডেল করাচ্ছে, তাও কাদের, হামজা চৌধুরী যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, সামিত সোম কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন, এইরকম সব প্লেয়ারদের হ্যান্ডেল করছে যার জাতীয় দল হ্যান্ডেল করার মতো এর আগে কোনো অভিজ্ঞতা নেই। আবার তারও নিচের দিকে আপনি আসেন, মানে আমি একেবারে নাম ধরেই বলি, ওনারা যদি শুনে থাকেন আমার প্রতি হয়তো একটু বিরাগ ভাজন হবেন, কোনো সমস্যা নেই, কারণ দেশের ফুটবলের স্বার্থে এই কথাগুলো আসলে বলা উচিত, সবারই বলা উচিত। গোলাম রাব্বানী ছোটনকে এলিট একাডেমির প্রধান কোচ বানিয়েছে, আসলে কতটা সক্ষমতা আছে ওই জায়গাটাতে, এটা একটা প্রশ্ন তোলা উচিত। শুধুমাত্র সৌজন্যতা বোধ, শুধুমাত্র সম্পর্ক রক্ষার জন্য আমি একজনকে বসিয়ে দিলাম, এইটাও হতে পারে না। যদি ফুটবলের সত্যিকার অর্থেই তাবিদাওয়ালরা উন্নতি চান, পরিবর্তন চান, এই ডেভেলপমেন্ট বা ইউথ একাডেমি যে জায়গাগুলোতে আছে, ন্যাশনাল টিম আছে, সব জায়গায় যদি সঠিক লোক সঠিক জায়গায় বসানো না হয়, আসলে দিন শেষে আমরা শুধু এই সাময়িক উত্তেজনায় ভুগবো, সাময়িক এই যে আনন্দ করব, ম্যাচে দর্শক আসছে, হামজা চৌধুরীর মাধ্যমে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আলটিমেট ফলাফল কিন্তু কিছুই আসবে না।